টাকার ভাগাভাগির দ্বন্দ্বে খুন হন এমপি আনার। কিলিং মিশনের চুক্তি হয় 5 কোটি টাকায়। নিউ টাউনের বাসায় ডাকেন বান্ধবী শিলাস্তি রহমান। এমপি আনার হত্যায় গোয়েন্দা ব্যর্থতার দায় এড়াতে পারে না ভারত, উল্টোটা হলে চাপে পড়ত বাংলাদেশ, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 15 আগস্টের হত্যাকাণ্ড বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পক্ষের শক্তিগুলোকে আরও সুসংগঠিত হওয়ার তাগিদ। এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সালাম মুর্শিদি সহ বাফুফের 5 কর্মকর্তাকে শাস্তি দিল ফিফা। সোহাগ সহ 3 জন পৃথক মেয়াদে নিষিদ্ধ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। অর্থের ভাগাভাগির দ্বন্দ্বে হত্যা করা হয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারকে। গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন 13 মে 30 মিনিটেই শেষ হয় কিলিং মিশন। লাশ গুম করতে আলাদা করা হয় হাড় মাংস। মূল পরিকল্পনাকারী শাহিন পরিকল্পনা বাস্তবায়নে চুক্তি করেন 5 কোটি টাকার। নিউ টাউনের বাসায় আনারকে ডেকে আনার দায়িত্ব দেওয়া হয় শিলাস্তি রহমানকে। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার জট খুলতে শুরু করেছে। ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ দুপুরে সংবাদ সম্মেলনে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের সেখানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংস সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে। গোয়েন্দা প্রধান জানান 13 মে 30 মিনিটেই শেষ করা হয় কিলিং মিশন। সেটা 13 তারিখ 2:51 মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। মূল পরিকল্পনা করেন শাহিন, অংশ নেয় আরো 5 থেকে 6 জন। ফ্ল্যাট নম্বর 2B1, হাউস নম্বর 17, রোড নম্বর 65, গুলশান 2। এই বাসা, আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929, রোড নম্বর 32, ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা। এই 2টা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে। সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সে বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা, তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায়। হারুনুর রশিদ জানান এমপি আনারকে নিউ টাউনের বাসায় আনার দায়িত্ব পালন করেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান। লাশ গুম করতে অবলম্বন করা হয় ভয়ঙ্কর পন্থা। তার গার্লফ্রেন্ড সেলেস্টি আর যে মূল কাজটা করেছে, হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, তদন্ত শেষ হলেই তালিকা প্রকাশ করা হবে। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, 2 দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই আরও কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছেন তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। এই ঘটনা সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন কোটচাঁদপুরের বাসিন্দা। এমপি আনারের বাল্যবন্ধু শাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিয়ন্ত্রণ করেন এই এলাকার স্বর্ণ চোরাচালান। টাকার ভাগ বাটোয়ারা নিয়েই আনারের সঙ্গে শাহিনের মূল দ্বন্দ্ব। মিশন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় আরেক বন্ধু চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে।
ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় মাসখানিক আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের এই বাগানবাড়িতে বসেই এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা সাজায় তারই ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহিন। সেই পরিকল্পনা অনুসারে 30 এপ্রিল বান্ধবী শিলাস্তি রহমান ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে নিয়ে কলকাতায় যান শাহিন। ভাড়া নেন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাট। সেখানে আমানের সাথে 5 কোটি টাকা চুক্তিতে হত্যার দায়িত্ব বুঝে দিয়ে 10 মে ফিরে আসেন দেশে। পূর্ব পরিকল্পনা অনুসারে শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে সেই ভাড়া করা ফ্ল্যাটে ডেকে আনা হয় এমপি আনোয়ারুল আজিমকে। সেখানে 13 মে আমানুল্লাহ আমান ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ সহ 5-6 জন মিলে হত্যা করে এমপি আনোয়ারুল আজিমকে। এই হত্যাকাণ্ডের ঘটনার পর শাহিনের অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। বেরিয়ে আসছে শাহিনের অন্ধকার জগতের নানা কাহিনী। এর আগে ভাটা ছিল, ভাটা নষ্ট করে বাংলো করেছে, তারা ওরা চোখে ঠিক মতো দেখিনি কোনোদিনই। ওই শুনেছি সাইড মেয়ে ছেলে নিয়ে এসে ভালো ভালো লোক ভিডিও করে ইনি জিম্মি করে, ইনার দ্বারা এমন কোনো কাজ নেই যে হয় না। এর মাদকের ব্যবসা, এর ইয়াবার ব্যবসা, এর স্বর্ণের ব্যবসা, এমন কোনো বিজনেস নেই করে না। শাহিন মিয়ার দেশে আইনি আওতায় এনে সুষ্ঠু একটা বিচার আমরা চাচ্ছি। আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মী সহ শাহিনের ভাই পৌর মেয়রও চাই এই হত্যাকাণ্ডের বিচার। আমি এখনো এটা রিলাই করতে পারছি না, যে বিশ্বাস করতে পারছি না যে আমার ভাইয়ের একটা কাজের সাথে জড়িত থাকতে পারে। তবে যদি তদন্তের সত্যতা মেলে তখন তারা আমার অস্বীকার করার থাকবে না। তবে পুলিশ বলছে শাহিন মাঝে মাঝেই দেশে আসতেন এবং তার বাগান বাড়িতে থাকতেন। তবে এখানে কে বা কারা আসতেন তার কোনো তথ্য নেই পুলিশের কাছে। এই হত্যাকাণ্ডের পর শাহিনের বিষয়ে সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। 2 তলা একটা ভবন আছে যেটা সম্ভবত ডুপ্লেক্স। তো এখানে কে কারা কখন আসতো এটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে ওরকম তথ্য নাই। আমরা বিষয়টাকে এখন সম্পূর্ণ গোয়েন্দা নজরদারিতে রাখছি। এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন 1991 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 379 ইস্ট হেভেন স্ট্রিট ব্রুকলিন এলাকায় থাকেন। সে মাদক, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। দর্শক, এই বিষয়ে আরো তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আখতারুজ্জামান শাহিনের উত্থান ও তার কর্মকাণ্ড নিয়ে কি বলছেন স্থানীয়রা? ধন্যবাদ জুই। আসলে আমরা খবরে যেমনটি শুনছিলাম, আসলে কুষ্টিয়া জিনাদার যে আসনের এমপি, 4 আসনের এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন আপনারা জানেন, এবং তাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসলে এই হত্যাকাণ্ডের মূল হোতা কিন্তু তারই ছোটবেলার বন্ধু অর্থাৎ শাহিন। তার সাথে কিন্তু দীর্ঘদিন ধরেই এই শাহিনের একটা সম্পর্ক ছিল, অর্থাৎ ব্যবসায়িক সম্পর্ক ছিল, যেটা এলাকাবাসী বলছে স্বর্ণ যে চোরাচালান তার সাথে কিন্তু এমপিও সংযোগ ছিল এবং জড়িত ছিল। দীর্ঘদিন তিনি কিন্তু বিদেশে অর্থাৎ যুক্তরাষ্ট্রের মাটিতে থাকলেও 1991 সালের দিকে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করেন 1991 সাল থেকে। তারপরে কিন্তু তিনি মাঝে মাঝেই দেশে আসেন এবং দেশে এসে এই যে নানা অপকর্ম, যেমন এলাকায় মাদক ব্যবসা বলেন, ইয়াবা পাচার বলেন, স্বর্ণ চোরাচালান বলেন, নানামুখী কর্মকাণ্ড তিনি করেন। তার এই এলাকায় যে কোটচাঁদপুরে তার কিন্তু একটা বাগান বাড়ি রয়েছে। এই বাগান বাড়িতে কিন্তু মাঝে মাঝে বড় যে প্রভাবশালী আওয়ামী লীগের নেতা বলেন, বিভিন্ন ধরনের নেতা বলেন, চরমপন্থী নেতারা বলেন, এখানে কিন্তু তার আশা এবং আসর বসানোর একটি জায়গা ছিল। এই আসরে বসেই কিন্তু প্রথম পরিকল্পনা করা হয় যে কুমার জিনাদার 4 আসনের যে এমপি তাকে কিন্তু হত্যা। এই পরিকল্পনা কিন্তু দেশে এবং দেশের বাইরে অর্থাৎ কলকাতায় বসে হয়। যখন এই পরিকল্পনা হয় তখন কিন্তু এখানে তার যারা সহযোগীরা, তার বান্ধবী সহ এবং বিভিন্ন জন কিন্তু ছিল, এবং যে আমরা জানি চরমপন্থী নেতা আমান, তিনিও কিন্তু এখানে ছিলেন। এখানের পরে তারা যখন 30 এপ্রিল কলকাতা যায় এবং কলকাতার নিউ গার্ডেন এলাকায় একটি বাসা ভাড়া নেই। সেই বাসা ভাড়া নেওয়ার পরেই কিন্তু এই 5 কোটি টাকা চুক্তি হয় আমানের সাথে এই শাহিনের, এবং এই চুক্তি হওয়ার পরেই কিন্তু তাকে কিছু টাকা দেওয়া হয় এবং টাকা দিয়ে কিন্তু তিনি 10 মে আবারও বাংলাদেশে ফিরে আসেন। এবং সেখানেই কিন্তু একটি টোপ ফেলানো হয়, অর্থাৎ তার বান্ধবী যে শিলাস্তিকে দিয়ে টোপ ফেলানো হয়, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এমপিকে ডেকে আনা হয় তার এই ভাড়াকৃত সেই বাড়িতে, এবং সেই বাড়িতেই কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত করা হয় 13 তারিখে অর্থাৎ 13 মে। আসলে এই বিষয়ে কিন্তু এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকাবাসী মুখ খুলতে শুরু করছে। শাহিনের যে অপকর্ম, অর্থাৎ দীর্ঘদিন ধরে তিনি যে মাদক সিন্ডিকেটের সাথে জড়িত, ইয়াবা পাচারের সাথে জড়িত,
স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত নানামুখী কথা, এবং এলাকায় শুধু তাই নয়, এলাকার মানুষকে নির্যাতন, কারো জমি দখল, নানামুখী কর্মকাণ্ড কিন্তু দীর্ঘদিন ধরে এই শাহীন চলে আসছে। তবে অদ্ভুত একটি বিষয় আপনাকে যদি জানাই, যে স্থানীয় যে থানার যে ওসি, তার সাথে কিন্তু আমার কথা হয়েছিল। স্থানীয় থানার ওসি যেটি বলছেন যে তারা কিন্তু তার এই অপকর্ম সম্পর্কে আসলে কিছুই জানতেন না। এমনকি যে বাগান বাড়িতে এত লোক যাতায়াত করে, তিনি বলছেন আমরা শুনেছি যাতায়াত করেন, কিন্তু আসলে এখানে কি ঘটনা ঘটে এবং কি ধরনের ঘটনা এখানে ঘটতো, এগুলো কিন্তু প্রশাসনের কোনো নখদর্পণে আসেনি। এখন এই হত্যাকাণ্ড ঘটার পরে কিন্তু পুলিশ বলছে যে তারা গোয়েন্দা নজরদারিতে রেখেছেন এবং তার বাড়িতে ঘিরে রেখেছেন এবং বিভিন্ন ধরনের তথ্য তারা সংগ্রহ করছেন। তবে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং এমনকি আমি তাদের কিছু সহযোগিতা, অর্থাৎ তারা শাহীনের সাথে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছে এমন কিছু মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে, তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তারা বলছেন যে আসলে শাহীন এমন কোনো অপকর্ম নেই যে তিনি করেন না। তিনি মেয়ে দিয়ে এখানে ডেকে এনে বড় বড় লোককে ব্ল্যাকমেইল করেন এবং স্বর্ণ চোরাচালানের যে আন্তর্জাতিক যে রুট, সেই রুটে স্বর্ণ চোরাচালান করেন। অর্থাৎ একটা চরমপন্থী যে মিডিয়া আপনি বলতে পারেন, চরমপন্থী লিঙ্কেজে কিন্তু এই শাহীন কাজ করে থাকে। আসলে সবচেয়ে বড় যে বিষয়টি, যে ঝিনাইদহ 4 আসনের যে এমপি, তিনি কিন্তু তার সাথে একটা সম্পৃক্ত ছিল। অর্থাৎ কিছুদিন আগেই কিন্তু এই শাহীনের বোনের বিয়ে হয়, সেই বোনের বিয়েতেও কিন্তু এই এমপি কিন্তু যান সেখানে, এবং সেখানে কিন্তু তার সাথে অনেক খোঁজ গল্প হয়, এলাকাবাসী যেটা বলছে। তবে এলাকার মানুষ কিন্তু এই শাহীনকে দীর্ঘদিন ধরে চেনে এবং তারা যার সাথে এই কর্মকাণ্ডগুলো করেছেন, এলাকার বিভিন্ন মানুষকে মারধর, বিভিন্ন মানুষের জমি দখল, এই ধরনের ঘটনা কিন্তু এই শাহীন দীর্ঘদিন ধরেই করেছেন। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এটা করে আসলেও কিন্তু প্রশাসনের নজরে আসেন, এই নজরে না আসার কারণেই কিন্তু আজ এই যে ঝিনাইদহ 4 আসনের যে এমপি আনারুল আজিম, তার কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আসলে মূলত এই হত্যাকাণ্ডের পিছনে দীর্ঘদিনের যে স্বর্ণ চোরাচালানের যে টাকা ভাগাভাগি, এই টাকা ভাগাভাগির উপরেই কিন্তু কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আমরা বিভিন্ন তথ্য সূত্রে জেনেছি এবং স্থানীয়দের মাধ্যমে জেনেছি, এখানে প্রায় 200 কোটি টাকার একটি ডিল হওয়ার কথা ছিল এই কলকাতায় বসেই, কিন্তু সেই 200 কোটি টাকার ডিল কিন্তু কার্যকর হয় না এবং এই 200 কোটি টাকা কিন্তু শাহীন পেত এমপির কাছ থেকে। আসলে দীর্ঘদিন ধরে তিনি এই টাকাটা চেয়ে আসছিলেন, যখন এই টাকাটা দেওয়া হয় না তখন কিন্তু তারা পরিকল্পনা সাজায় যে দেশের মাটিতে তিনি বর্তমান এমপি, তাই দেশের মাটিতে তাকে হত্যা করাটা রিস্ক হয়ে যায়, তাই কিন্তু তাকে কলকাতায় বিভিন্নভাবে এই প্রলোভনের মাধ্যমে নারী দিয়ে হানিটোপ ফেলে কিন্তু তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং ডেকে নিয়ে কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়। এদিকে আমি আওয়ামী লীগের যারা নেতারা রয়েছে, ঝিনাইদহ জেলা এবং উপজেলার যারা নেতা রয়েছে, তাদের সাথে কিন্তু কথা বলেছে। এই ঘটনার পর থেকে কিন্তু ঝিনাইদহর রাজনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। নেতাকর্মীরা আজকে সকালের দিকে তারা মিটিং করেছে, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং তারা কিন্তু এর দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে এবং যুক্তরাষ্ট্র থেকে তাকে আনার জন্য দাবি জানাচ্ছেন। এছাড়াও তারা যেটি বলছে যে আসলে এখানে যার যে বাড়িঘর আছে, সম্পত্তি আছে, তারা কিন্তু ঘেরাওয়ের পরিকল্পনাও করতেছেন। সর্বশেষ এতটুকুই বলা যায় যে দীর্ঘদিন ধরে আসলে এই অপকর্ম করে আসলেও কিন্তু শাহীনকে সেভাবে কিন্তু প্রশাসন নজরদারিতে আনতে পারেনি, যার কারণেই কিন্তু তিনবারের এমপি ঝিনাইদহ 4 আসনের তাকে কিন্তু এই নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এই ছিল এমপির হত্যাকাণ্ড নিয়ে এবং শাহীনের উত্থান নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। এমপি আনার হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন উল্টোটা হলে বড় চাপে পড়তো বাংলাদেশ। আর এখনো লাশ উদ্ধার করতে না পারাকে কলকাতা পুলিশের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু না জানানোর কারণও দেখছেন না তারা। শাহাদাত নিশাদের রিপোর্ট। ভারতের গুরুত্বপূর্ণ ও পরিকল্পিত শহরগুলোর মধ্যে অন্যতম শহর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন। পরিকল্পিত এই শহরেই অনেকটা প্রকাশ্যে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন পার হলেও এখনো এমপি আনারের মরদেহ উদ্ধার করতে পারেননি কলকাতা পুলিশ। সে দেশের সিআইডি তৎপরতা লক্ষ্য করা গেলেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত সরকার। এই হত্যার পেছনে রহস্য কি, আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও কেনই বা নিরাপত্তাহীনতায় ছিলেন এই সাংসদ, সে বিষয়ে উঠেছে নানা প্রশ্ন। এমন হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারেন না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমাদের দেশে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট বিদেশি মারা যায়নি, কিন্তু বিদেশি মারা গেছে এরকম ঘটনা তো ঘটেছে, তাই না? সন্ত্রাসী কার্যকলাপে বিদেশে মারা গেছে, সেটাও হয়েছে।
আমার মনে হয় না ওইভাবে দেখা ঠিক। কথা হচ্ছে যে ভারতের জন্য তো একটা ইমেজ সংকট, একটা মেম্বার অফ পার্লামেন্ট এরকম ভাবে নিহত হলো এবং যেভাবে নিহত হয়েছে, যে চিত্রটা আমরা খবরে দেখছি, সেটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে যেমন বিভিন্ন দেশের নাগরিকদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ভারতীয় বাংলাদেশের নাগরিকদের জন্য নিরাপত্তা জরুরি। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সুতরাং এই বিষয়টা তারা আলাদাভাবে দেখবে বলে আমার কাছে মনে হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় ভারতে যাওয়া অবহিত করা জরুরি ছিল উল্লেখ করে সাবেক আইজিপি AKM শহীদুল হক বলেন, এমপি আনারের হত্যায় ভারতে কেউ জড়িত কিনা তা দ্রুত খুঁজে বের করার দায়িত্ব দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর। দায়িত্বশীল ব্যক্তি হলে আপনি দায়িত্বশীল ভাবে চলবেন। আপনি নিজে যদি মনে করেন যে আপনার নিরাপত্তা বিঘ্ন হতে পারে, আপনার শত্রু আছে, তাহলে সেটা আগে থাকতেই আপনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। গেল 12 মে চিকিৎসার কথা বলে দর্শনা সীমান্ত দিয়ে ভারত যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা দেখছিলাম আপনার প্রতিবেদনে যে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অপরাধ বিশেষজ্ঞরা তাদের মন্তব্য জানিয়েছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই কি বলছেন তারা। ধন্যবাদ আপনাকে। আসলে যেখানে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম চৌধুরী আনার তিনি নিহত হয়েছেন, সেই জায়গাটি যে নিউ টাউন, সেটি কিন্তু বাংলাদেশের গুলশান বনানী এলাকাটি যেমন খুবই অত্যাধুনিক এলাকা, সেটি কিন্তু ভারতের অত্যন্ত স্মার্ট সিটি বলা হয়, অভিজাত এলাকার একটি। তেমনই একটি জায়গায় কিন্তু এই সংসদ সদস্য হত্যার ঘটনা ঘটেছে। তো এমন একটি জায়গায় আমরা যদি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা আছেন তাদের সাথেও আজকে আমি কথা বলেছি, তারা আসলে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, ভারতের কোনো এক নাগরিকও যদি বাংলাদেশে কোনো ধরনের কোনো নিহতের ঘটনা, শুধু ভারত না অন্য দেশের কোনো নাগরিক যখন বাংলাদেশে নিহত হয় বা কোনো আহত ঘটনা ঘটে, তখন কিন্তু ওই দেশের যে প্রশাসন থেকে শুরু করে ওই দেশ সরকার কিন্তু একেবারেই নড়ে চড়ে বসে। নিহত হওয়ার ঘটনা ঘটলে তো কথাই নেই, বাংলাদেশের জবাবদিহিতার জায়গাটা কিন্তু অনেক বেশি থাকতো। তো সেই তুলনায় যদি আমরা দেখি, আমরা যতটুকু ডিবির আজকে যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে তথ্য ভিত্তিতে আমরা জেনেছি 13ই মে মূলত হত্যা করা হয়েছে, কিন্তু আমরা আসলে কবে জেনেছি সেই ঘটনা? আমরা কিন্তু 2 দিন আগে জেনেছি, অর্থাৎ 8 দিন কিন্তু আমাদের জানার গ্যাপটা তৈরি হয়েছে। তাহলে এতদিনও কিন্তু তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও সে দেশের সিআইডি থেকে শুরু করে প্রশাসন আমাদের বাংলাদেশের সাথে যোগাযোগ করছেন বলে আমরা যতটুকু স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জেনেছি, কিন্তু এতদিনে যে উদ্ধার হয়নি, এই জিনিসটা কিন্তু যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবা হতো তাহলে কিন্তু আরো একটু বেশি চাপে থাকবে যে কেন উদ্ধার হয়নি। সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিকভাবে সে দেশের সরকারও কিন্তু এক ধরনের চাপে রাখতো, কিন্তু সেই তুলনায় আমরা দেখেছি এখনো ওই দেশের সরকার, যে বাংলাদেশের একজন সংসদ সদস্য যিনি আসলে ব্যক্তিগত কাজে গিয়েছেন, ঠিক আছে, কিন্তু সবই যেহেতু বাংলাদেশের একটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি, তো সেই ক্ষেত্রে সেই দেশের সরকার আসলে কি করেছে এখন পর্যন্ত? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি, কিন্তু সেই দেশের মন্ত্রণালয় আসলে কতটুকু ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশের সাথে কতটুকু আলোচনা করেছে, কেনই বা তার মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হচ্ছে না, সেই বিষয়ে আসলে তাদের পদক্ষেপ কি, সেই বিষয়গুলো কিন্তু আমরা এক ধরনের গাফিলতি আসলেই লক্ষ্য করা যাচ্ছে। যদিও আজকে আমরা ডিবির মাধ্যমে জেনেছি ভারতের 2 জন পুলিশ সদস্য বাংলাদেশে আসছেন, তারা এই ঘটনা তদন্ত করবেন এবং তার পরবর্তীতে তারা আসলে সেই ব্যবস্থাতে নিতে পারবেন। কিন্তু নিরাপত্তার যে ঘাটতিটা, সেই ঘাটতিটা কিন্তু তৈরি হয়েছে, কারণ এমপি আনারের বিষয়ে আমরা জেনেছি সে নিহত হয়েছে, সেখানে নিরাপত্তার ঘাটতি দেখছি। বাংলাদেশে অনেক মানুষ ভারতে বসবাস করে, আমরা যদি সীমান্ত হত্যা দেখি সেখানেও আমরা দেখেছি কোনো একটা সীমান্ত হত্যা কিন্তু আজ পর্যন্ত বিচার হয়নি। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু দ্রুত সমন্বয় করা জরুরি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একই সাথে আমরা পুলিশ মহাপরিদর্শক সাবেক আইজিপি ওনার সাথেও কথা বলেছিলাম, তিনি আসলে যে বিষয়টি আসলে উল্লেখ করেছেন, আমরা দেখা গেছে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কিন্তু যখন বিভিন্ন দেশে যায় সেক্ষেত্রে সেই দেশের প্রশাসনকে অবহিত করা জরুরি। তিনি এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ দেখা গিয়েছে সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা বা যে কোনো বিষয়ে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি ওই দেশের সরকার বা ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে জেনে থাকে তাহলে হয়তো তার নিরাপত্তাটা একটু জোরদার থাকে। এর সাথে এই ঘটনায় যেমন আমরা ভারতের কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখন পর্যন্ত দেখিনি, সেই সঙ্গে বাংলাদেশের কোনো জোরালো পদক্ষেপ কি দেখেছেন?
আমরা এখন পর্যন্ত আসলে একটু আগে আমি যে বিষয়টি জানিয়েছি, ভারতের সরকার থেকে কিন্তু কোনো ধরনের বিবৃতি থেকে শুরু করে কোনো ধরনের বিষয় আলোচনা আমরা শুনিনি। যদিও সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী সেই যে নিউটাউন যে জায়গাতে খুন হয়েছে সে তদন্তগুলো করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন, বাংলাদেশের পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এতদিন আসলে একটি ঘটনা তদন্ত শেষ করা কিন্তু সময় লাগে না। আর এই হত্যার পরিকল্পনা যেহেতু বাংলাদেশে যদিও হয়েছে, যদিও ভারতে সংঘটিত হয়েছে, তো এই ক্ষেত্রে এখানে আরো একটু দেখার বিষয় যে শুধু কি বাংলাদেশে দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানকার কি কেউ জড়িত ছিল না? যদি সেখানকার কেউ জড়িত না থাকে সেক্ষেত্রে সেটাও ভারতকে স্পষ্ট করা উচিত, আর যদি তাদের যদি কেউ জড়িত থাকে সেক্ষেত্রে সেটাও স্পষ্ট করা উচিত। অর্থাৎ তদন্তের যে বিষয়টা সেটাকে আসলে অনেক বেশি গ্যাপ না করে যত দ্রুত সম্ভব সমন্বয় করা। তবে বাংলাদেশ সরকার থেকে বারবার যোগাযোগ চেষ্টা করা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আজকেও তিনি বলেছেন যে তারা যে হত্যার মূল পরিকল্পনাকারী যে 5-6 জনের নাম পেয়েছেন তাদের মধ্যে গ্রেফতারের তৎপরতা চলছে, এবং একই সাথে তার যে বন্ধু যাকে হত্যার মূল প্রধান আসামি বা মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে শাহিন, তাকেও আসলে গ্রেফতারের জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কথাও আমরা জেনেছি। তো অর্থাৎ যদিও এই বিষয়টা আসলে আরো সামনের দিকে আরো আসবে, যেহেতু এখনো তার মরদেহ উদ্ধার হয়নি, তার আমরা জেনেছি তার পুরো শরীর একেবারে খণ্ডিত করা হয়েছে। তো এই ক্ষেত্রে এগুলো আসলে একত্রিত করা অত্যন্ত কঠিন বিষয় হয়ে যাবে। তবে আমরা আশা করছি যে খুব দ্রুত বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ সরকার এবং ভারতে যারা আছেন, ভারতের পুলিশ সিআইডি যদিও তদন্ত করেছেন, সিআইডি এখনো তাদের তদন্ত যে প্রতিবেদন সেই প্রতিবেদন এখনো তারা দিতে পারেনি, এবং সরকার থেকে হয়তোবা ভারত সরকার থেকে যদি একটু চাপ থাকে তাহলে হয়তোবা খুব দ্রুত প্রতিবেদন যদি দিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের একজন সংসদ সদস্য যে হত্যাকাণ্ড হয়েছে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার আসলে কখনো যদি না হয়, সেই বিষয়টাই কিন্তু এখন সবচেয়ে বেশি সামনে এসছে। আপনার প্রতিবেদনে কিন্তু একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছিলেন যে ঘটনাটি যদি আসলে উল্টো ঘটতো তাহলে কিন্তু প্রতিক্রিয়াটা অন্যরকম হতো। এটা কিন্তু আমি একটু আগে বলেছি। আপনি দেখেন বিষয় আমাদের বাংলাদেশে কিন্তু এর আগেও যে বিদেশিদের সাথে বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটেছে, এবং একই সাথে আমরা যদি গুলশানে সে হলি আর্টিজান হামলার কথা আমরা যদি ভাবি, পুরো বিশ্বকে কিন্তু সে ঘটনা নাড়া দিয়ে উঠেছে। অর্থাৎ বাংলাদেশ সরকার তখন প্রচণ্ড চাপে ছিল যে এত বড় একটি ঘটনা কিভাবে ঘটলো, এবং সেই ক্ষেত্রে জঙ্গি হামলার একটা বড় কারণে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন এবং মুখোমুখি বাংলাদেশ সরকারকে হতে হয়েছিল। ঠিক একই সাথে যদি ভারতের একজন সংসদ সদস্য দূরে থাক, ভারতের একজন নাগরিকও যদি বাংলাদেশের কোথাও নিহত হওয়ার ঘটনা ঘটতো, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় থাকতে হতো। এবং এই দ্রুতর ক্ষেত্রে আমরা দেখেছি এর আগেও যদি কোনো বিদেশি নাগরিক থেকে শুরু করে কোনো ঘটনা যদি ঘটে, আমরা দেখেছি খুব দ্রুত অতি দ্রুত এই ঘটনার আসলে রহস্য থেকে শুরু করে তদন্ত করে বের করা আমরা বাংলাদেশ পুলিশের তৎপরতা দেখেছি। কিন্তু সে একই চিত্র কি আমরা এখন ভারতে দেখতে পাচ্ছি? অর্থাৎ এই এমপি আনারের জায়গায় যদি ভারতের একজন সদস্য বাংলাদেশের এইখানে নিহত হওয়ার ঘটনা ঘটতো, তাহলে ভারত সরকার থেকে যেরকম একটা বাংলাদেশ চাপে থাকতো, আন্তর্জাতিকভাবে একটা চাপে থাকতো, সে চাপ আসলে ভারত কতটুকু অনুভব করছে সেটি আগে দেখার বিষয়। এবং বাংলাদেশ আসলে ভারতকে কতটুকু এই বিষয়ে চাপে রাখা আমি বলবো না, সেখানে তারা কতটুকু তাদের সহযোগিতা পাচ্ছে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি সহযোগিতা পেয়ে থাকে তাহলে আমরা আশা করছি সেটি খুব দ্রুত স্পষ্ট হবে, এবং ঘটনার সাথে কারা জড়িত, ভারতের কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও আসলে খুব দ্রুত বের হবে বলে আমরা রাখছি। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী শাহাদাত নিশাত। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলেন সহকর্মী শাহাদাত নিশাত। জনপ্রিয়তার কারণে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি কোনো অপকর্মে জড়িত থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, দুই দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ করে যাচ্ছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। চিকিৎসার উদ্দেশ্যে গত 12 মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতের কলকাতা যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। 2 দিন পর রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বুধবার সকালে তার হত্যার খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছেন, কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনে একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়। হত্যার পর থেকেই এমপি আনারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের খবর আসতে থাকে গণমাধ্যমে। এসব খবরে বলা হয়, অবৈধ ব্যবসার অর্থ ভাগাভাগির দ্বন্দ্বেই খুন হন এমপি আনার। এমন বাস্তবতায় সকালে আওয়ামী লীগের যুব ক্রীড়া উপকমিটির পরিষদ সভায় এমপি আনারকে নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তদন্তেই বেরিয়ে আসবে এমপি আনার অপরাধী কিনা। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু
জিরো টলারেন্স। একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় একই সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে দুই দেশের গোয়েন্দারা। এখন দুই দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। টানা 3 বার আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে ঝিনাইদহ 4 আসন থেকে এমপি নির্বাচিত হন আনোয়ারুল আজিম আনার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সংসদ সদস্যকে ভারতে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশের রাজনীতির দুর্বৃত্তায়নের চিত্র ফুটে উঠেছে বলে দাবি করেছে বিএনপি। সাবেক সেনাপ্রধানের অপকর্মের দায় আওয়ামী লীগ সরকারেরই দাবি দলটির। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী বলেন, দেশের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থার মধ্যে 1,46,00,000 টাকা দরে 261টি গাড়ি কেনার সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ হিসেবে দেওয়া হচ্ছে বলে মনে করে দেশের মানুষ। ইতিমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে। আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না। অন্যদিকে উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর মত দিয়েছেন। গত 7ই জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল, যা উৎকোচ হিসেবেই সেগুলিকে মানুষ বিবেচনা করেছে। অভিযোগ করেন, দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। এদিকে দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে জনগণের প্রতিনিধি না হয়েও জনপ্রতিনিধিত্ব করছে অপরাধীরা। রাজনীতি যে ব্যাপক দুর্বৃত্তায়ন, যে ধরনের ব্যক্তিরা কখনো কল্পনাও করে নাই জাতীয় সংসদ সদস্য হবে, সেই ধরনের লুটেরা, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, চরিত্রহীন এইসব লোকেরাই এখন জাতীয় সংসদের সদস্য হয়েছে। জনগণের ধারণা, গত 3টি নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের শতকরা 80 জনই এই চরিত্রের অধিকারী, যেটি নিহত সংসদ সদস্যের কাছ থেকে জনগণ পেয়েছে। কী ধরনের ব্যক্তিরা এই দেশে সংসদ সদস্য মতো মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত, এটি সারা বিশ্ব দেখল। জনগণের ভোটের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল রাজনীতির দুর্বৃত্তায়ন ঠেকানো সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। প্রকৃত জনপ্রতিনিধিরা যদি এই ভুয়া এমপিদের স্থানে জাতীয় সংসদে বসতে পারে, তাহলে অবস্থার উন্নতি হতে পারে। আপাতত এই সরকার যতদিন ক্ষমতায় আছে সেই সম্ভাবনা আমরা দেখছি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা যুদ্ধের বিজয়কে নস্যাৎ করতেই 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই ঘটনা বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 14 দলীয় জোটের বৈঠকে দেয়া বক্তব্যে তিনি স্বাধীনতার পক্ষের শক্তিগুলোকে আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরও সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে, যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে। এটা এসে গেছে, কারণ জয় বাংলাও নিষিদ্ধ ছিল, আজকে জয় বাংলার স্লোগান চলে এসেছে। জাতির পিতার নামটা ইতিহাসের থেকে মুছে গিয়েছিল, সেটাও ফিরে এসে ইতিহাস বিকৃতিটা আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। 7ই মার্চের ভাষণও তো নিষিদ্ধ ছিল, সেটা আন্তর্জাতিক সম্মান পেয়েছে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস,
সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তার মর্যাদা পেয়েছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইমের নিষেধাজ্ঞা বেড়েছে। এছাড়াও বাফুফের আরও 3 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই তদন্তে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। সোহাগ ছাড়াও আরও কয়েকজনের উপর তদন্ত অব্যাহত রেখেছিল ফিফা। সেই তদন্তের চূড়ান্ত রায় বৃহস্পতিবার প্রকাশ করে ফিফা। দেশে ফুটবলের উন্নয়নে ফিফার দেয়া ফান্ডের অনিয়ম করায় বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে জরিমানা করা হয়। তাকে 10,000 সুইস ফ্রা বা 13 লাখ টাকা জরিমানা গুনতে হবে। তার বিরুদ্ধে ফিফা প্রতিবেদনের 14 নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়, যে ধারায় সাধারণ কর্তব্য পালনে তিনি ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করা হয়। এদিকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 3 বছর সকল ধরনের ফুটবল কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সঙ্গে 20,000 সুইস ফ্রা বা প্রায় 25.5 লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ফান্ড অনিয়মের দায়ে তাকে ফিফা 2 বছরে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং 10,000 সুইস ফ্রা জরিমানা করে। শাস্তির আওতায় এসেছেন বাফুফের 2 কর্মকর্তাও। সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে সব ধরনের ফুটবল থেকে 2 বছরের জন্য নিষিদ্ধের পাশাপাশি 10,000 সুইস ফ্রা বা প্রায় 13 লাখ টাকা জরিমানা করে ফিফা। বাফুফের ক্রয় কর্মকর্তা ইমরুল হাসান শরীফকে সাজা দেয়নি ফিফা, তবে তাকে ভবিষ্যতে কোনো ভুল না করার জন্য সতর্কবার্তা দিয়েছে। এছাড়া ফিফার ট্রেনিংয়ে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। প্রতাপ কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। নিয়মিত বেতন ভাতার দাবিতে বরিশালের বিসিক শিল্পনগরীতে ফরচুন শুজ লিমিটেডের কারখানায় হামলা, ভাঙচুর ও শ্রমিকদের উপর লাঠিচার্জের ঘটনায় এক পুলিশ সদস্য সহ কমপক্ষে 25 জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া বিসিকে ঘটে এ ঘটনা। শ্রমিকদের দাবি বকেয়া বেতনের অর্ধেকটা দেয় ক্ষুব্ধ হয় তারা। এ সময় ফরচুন শুজ ফ্যাক্টরিতে কর্তব্যরত আনসাররা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা চালায়। শ্রমিকরা তখন ভাঙচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ উপস্থিত হয়ে লাঠিচার্জ করে। এতে এক পুলিশ সদস্য কমপক্ষে 25 জন শ্রমিক আহত হয়। আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যেমনটি আপনি আসলে বলছিলেন, আজ দুপুর থেকে কিন্তু বরিশাল কাউনিয়া নগরীর যে বেসিক শিল্পনগরী আছে সেখানকার একটা প্রসিদ্ধ যে কারখানা, জুতা তৈরির কারখানা ফরচুন শুজ লিমিটেডের 3টি প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন 3টি প্রতিষ্ঠানের যে কর্মী আছে, শ্রমিক আছে, তারা কিন্তু বিক্ষোভ শুরু করে। তাদের দাবি ছিল এই যে তারা আমাদের কাছে বক্তব্যে জানিয়েছেন যে প্রায় 3টি প্রতিষ্ঠানেরই আসলে যারা আছে তারা প্রায় 3 মাস আসলে কোনো ধরনের কোনো আসলে বেতন ভাতা পায়নি। তো সেই ভিত্তিতে আসলে তারা বিক্ষোভ করে এবং বিক্ষোভের পরবর্তী পর্যায়ে কিন্তু একটা বেশ খারাপ পরিস্থিতি আসলে এখানে সৃষ্টি হয় এবং পুলিশ এবং আনসার সদস্যের লাঠিচার্জে কিন্তু অনেক পুলিশ সদস্য, অনেক শ্রমিক যারা আছে তারা কিন্তু আসলে আহত হয় এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছে। পরবর্তীতে আমরা যেটা জেনেছি, এই কিছুক্ষণ আগে অতিরিক্ত জেলা প্রশাসক মনোদীপ ঘরাই তিনি আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন যে পুলিশের উপস্থিতিতে যে মালিক পক্ষ তাদের সাথে কিন্তু শ্রমিক প্রতিনিধিদের কথা হয়েছে এবং আলোচনার প্রেক্ষিতে কিন্তু যেই বকেয়া মাসের বেতনগুলো ভাতা ছিল সেগুলো কিন্তু আসলে পরিশোধ করার ব্যাপারে আসলে কথা বলেছেন মালিক পক্ষ। একই সাথে এই যে এপ্রিল মাসের যে বেতন আছে সেটা কিন্তু সবার অ্যাকাউন্টে আসলে যাওয়া শুরু করেছে আজকে সন্ধ্যার পর থেকে। এছাড়া যারা আসলে আহত ছিলেন তাদের চিকিৎসার ব্যয়ভার এই প্রতিষ্ঠানটির মালিক বহন করবে সে ব্যাপারেও কিন্তু আসলে প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রেক্ষিতে কিন্তু এখন দেখা গিয়েছে যে শ্রমিক অসন্তোষ কমে এসেছে, শ্রমিকরা কিন্তু মোটামুটি তারা যে যার বাড়ি ফেরা শুরু করেছে। কিন্তু তবুও এই যে ফরচুন লিমিটেডের যে কটি আসলে কারখানা আছে সবকটি কারখানাতেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসলে মোকাবেলা করা যায়।
এবং যেন আবার নতুন করে যেন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে আসলে তারা সচেতন আছে বলে জানিয়েছে। আমরা এখন কথা বলবো যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে, যে আমরা সরাসরি যুক্ত আছি। আমাদেরকে একটু জানাবেন যে সর্বশেষ পরিস্থিতিটা আসলে কেমন রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া ছিল যে সাধারণ শ্রমিকদের, তাদের সবই দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে এবং তারা তাদের যে অর্ধেক মাসের বেতন দিছিল তাদের পুরোটা বেতন দেওয়া হয়েছে। অলরেডি মেসেজ চলে গেছে অনেকেরই, 2-1 হয়তো বাকি আছে, তাদেরটা চলে যাবে। আর তাদের দাবি ছিল যে শুক্রবার দিন হচ্ছে তাদের যে ছুটির ব্যবস্থা, একজন আগামীকাল ছুটির ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী শনিবার দিন আবার হচ্ছে তাদের ফ্যাক্টরি চলবে। অন্য যেসব দাবি দেওয়া ছিল মোটামুটি এখানকার যে মালিকের পক্ষ তারা মেনে নিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত আছে। তারপরেও আমাদের হচ্ছে যে আমাদের ব্যবস্থা আছে মোতায়েন করে যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়। জি, আসলে আমরা যেমনটাই জানছিলাম যে এখনকার পরিস্থিতি কিন্তু অনেকটাই আসলে শান্ত হয়ে এসেছে এবং আমরা যতটুকু আসলে সর্বশেষ জেনেছি যে এই যে বিক্ষোভের ঘটনা, এই ঘটনার শান্ত করতে গিয়ে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক পুলিশ সদস্য কিন্তু তারা আহত হয়েছে। এর মধ্যে কাউনিয়া থানার একজন পরিদর্শক তিনি কিন্তু খুব গুরুতর আহত হয়েছেন। এছাড়া যে 4 জন আসলে শ্রমিক গুলিবিদ্ধ আছেন তাদেরকে কিন্তু ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল থেকে যারা ছিলেন সহকর্মী শফিক মুন্সি।